বাংলাদেশের বেশিরভাগ নামাজি ব্যক্তি মসজিদে রাজনৈতিক নেতাদের একটি কাজকে খুবই অপছন্দ করেন। সেটি হলো জুমার দিন মসজিদে খতিব সাহেবকে উপেক্ষা করে রাজনৈতিক নেতারা যদি কোনো বক্তব্য দেন সেটা মুসল্লিরা একেবারেই নিতে পারেন না। আমি যেখানে বসবাস করি মোহাম্মদপুর, সেখানে একটি মসজিদে একবার একটি ঘটনা ঘটেছিল। জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম মসজিদে খতিবকে উপেক্ষা করে বক্তব্য দিতে উঠেছিলেন এবং মানুষের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং শেষ পর্যন্ত এটিএম আজহারকে বক্তব্য থামাতে হয়েছিল এবং তিনি বক্তব্য দিতে পারেননি। মুসল্লিদের প্রতিবাদের মুখে তার বক্তব্য থামাতে হয়। বিএনপি থেকে এমপি নির্বাচিত হওয়া ববি হাজ্জাজ, যার ভিডিও আপনারা সামাজিক মাধ্যমেও দেখেছেন, তিনি মসজিদে প্রায় খতিব সাহেবকে উপেক্ষা করে বক্তব্য দিতেন এবং মুসল্লিরা এর প্রতিবাদ জানাতেন এবং এটা খুব ভালোভাবে নিতেন না। সর্বশেষ একই রকম একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ মাজদাইর গোরস্থান মসজিদে গিয়েছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি গিয়ে শুক্রবার জুমার নামাজের দিন খতিব সাহেবকে পাশে বসিয়ে রেখে তিনি বক্তব্য দিলেন। সেখানে তিনি নানান কথাবার্তা বললেন, ভারতীয় আধিপত্যবাদ, গেরুয়া, কি জানি নানান কিছু বললেন। মুসল্লিরা খুবই খেপলেন বলতে এর প্রতিবাদ জানালেন। মুসল্লিরা বলছেন যে তারা ইমামের বক্তব্য শুনতে এসেছেন, খতিবের বক্তব্য শুনতে এসেছেন, কোনো রাজনৈতিক নেতার বক্তব্য শুনতে আসেননি। নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য দিলেন এবং মুসল্লিরা এর প্রতিবাদ জানালেন। এ নিয়ে সেখানে ব্যাপক হট্টগোল বেঁধে গেল এবং মসজিদের মধ্যে জুমার দিনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেল। নাসির উদ্দিন পাটোয়ারি শেষ পর্যন্ত ছবি তুলে সেখান থেকে নামাজ শেষ করে বেরিয়ে এলেন তার দল নিয়ে এবং সেখানে এমন ঘটনা ঘটলো, ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খলতার মধ্য দিয়ে মসজিদের কাঁচ ভেঙে গেছে, সেখানে দুইজনের পাও কেটে গেছে এবং তাদেরকে চিকিৎসাও দিতে হয়েছে। এখন সমস্যাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে মসজিদে অনেক মানুষ আসে যাদেরকে টাকা দিয়ে আনতে হয় না। এই লোকগুলো নামাজ আদায় করতে যান, আল্লাহর কাজ করতে যান, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন তা করতে যান। তো এই রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে দেখেন যে আমি তো বিনা টাকা পয়সা খরচ করে কিছু লোক মসজিদে পেয়ে গেলাম। তারা তখন সেখানে গিয়ে বক্তব্য দিয়ে নিজের রাজনৈতিক যে উদ্দেশ্য সেটা হাসিল করার চেষ্টা করেন। ঠিক একই কাজ করতে গেলেন নাসির উদ্দিন পাটোয়ারি। মোটামুটি মাজদাইর গোরস্থান এই মসজিদটি মোটামুটি বড়সড় একটি মসজিদ, বেশ দলবল নিয়ে গেলেন এবং আমি যাদেরকে দেখেছি বেশিরভাগই মোবাইল নিয়ে গেছেন। তার মানে এখানে ইউটিউবাররাও গেছেন যারা এইসব ভিডিও সামাজিক মাধ্যমে দিয়ে পয়সা টয়সা ইনকাম করেন, এরকম লোকও ছিলেন। একটা মসজিদের পবিত্রতা রক্ষা কি হলো? নাসির উদ্দিন পাটোয়ারি কি এই কাজটা করা কি উচিত হয়েছে? এখন আপনি আমাকে বলতে পারেন রাজনীতি করা যায় মসজিদে কি রাজনীতি করা যায়? যেই রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশে বা যেখানে আপনি মসজিদে গিয়ে রাজনীতি করবেন, সেখানে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন বা আপনি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন, তাহলে আপনি সেই রাজনীতি মসজিদে করতে পারেন। কিন্তু আমাদের যে সাংবিধানিক কাঠামো এবং আমাদের দেশের যে রাজনীতি বা যেই সরকার ব্যবস্থা আমাদের, এই রাজনীতি কিন্তু মসজিদে করার সুযোগ নেই। এটাই হলো চরম বাস্তবতা। আপনি যদি কোরআনের শাসনের প্রতিষ্ঠা করার জন্য মসজিদে কথা বলেন, সেটা বলতে পারেন, সেই রাজনীতির কথা বলতে পারেন এবং মসজিদ থেকেই সেই শাসন ব্যবস্থা আপনি পরিচালনা করতে পারবেন। কিন্তু এই সাংবিধানিক কাঠামোর রাজনীতি, ভোট চাওয়ার রাজনীতি আপনি মসজিদে বসে করতে পারবেন না। এটা হলো চরম বাস্তবতা। যারা এই সাংবিধানিক কাঠামোর মধ্যে বা বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এই রাজনীতি করেন, এই রাজনীতি মসজিদে এই রাজনীতি করার জায়গা নয়। আপনি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি, যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন তারা মসজিদে বসে সেই ইসলাম প্রতিষ্ঠার রাজনীতির কথা বলতে পারেন। অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারি শুধুমাত্র ভোটের রাজনীতিতে গেছেন এবং তিনি তার দল যে রাজনীতি করেন সেই রাজনীতির উদ্দেশ্য নিয়ে সেখানে গেলেন। না হলে তো সেখানে তার বক্তব্য দেওয়ার কিছু নেই। ভারতীয় ইস্যু নিয়ে তিনি যেসব কথা বলেছেন এগুলো পলিটিক্যাল বিষয়। অর্থাৎ তিনি তার পলিটিক্সটা করতেই সেখানে গেলেন এবং স্থানীয় মানুষজন খুবই ক্ষেপেছেন এবং এর প্রতিবাদও জানিয়েছেন এবং মুসল্লিরা বলছেন তারা ঠিকমতো নামাজটা পর্যন্ত আদায় করতে পারেননি। এখানে এমন হট্টগোল বেঁধে গেছে, এমন বিশৃঙ্খলা হয়েছে যে তারা অনেকেই ঠিকমতো নামাজ পড়তে পারেননি এবং লোকজন বেশি জমায়েত হয়ে যাওয়ার কারণে অনেকের নামাজটাও আদায় করতে পারেননি ঠিকঠাকভাবে। নাসির উদ্দিন পাটোয়ারির এই ঘটনায় এনসিপি সেখানে আসলে দুঃখ প্রকাশও করেছে যে আসলে মসজিদে যে ঘটনা ঘটেছে দুঃখ প্রকাশ করেছে। আমি একটু ঘটনাটা আপনাদেরকে বলি। মসজিদের জুমার নামাজের বয়ান চলাকালে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি উপস্থিত হন। এ সময় তার সঙ্গে অনেক নেতাকর্মী মসজিদে প্রবেশ করেন। তার আগমনকে কেন্দ্র করে মসজিদের ভেতরে কিছু নেতাকর্মী স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মসজিদের ভেতরে স্লোগান,
এনসিপি স্লোগান এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জননেতা নাসিরউদ্দিন পাটোয়ারির স্লোগান। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। এছাড়া ধাক্কাধাক্কিতে মসজিদের দরজার গ্লাস ভেঙে যায়, সেই ভাঙা গ্লাসে কয়েকজন মুসল্লির পা কেটে গেছে। এই ঘটনাটা হওয়ার কোনো দরকারই ছিল না। একজন মুসল্লি বলছেন, আমি তার নাম বলছি না, আজ এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি মসজিদে এলে তার সঙ্গে অনেক লোকজন এসেছে। এতে মসজিদের ভেতরে হইচই, ধাক্কাধাক্কি ও স্লোগানের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে। মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হয়েছে। সবশেষে ওরা ধাক্কাধাক্কি করে মসজিদের দরজার গ্লাস ভেঙে ফেলেছে। সেই কাছের গ্লাস দিয়ে অনেকের হাত, অনেকের পা কেটে গেছে। এর আগে জুমার নামাজে খুতবার আগে মসজিদে বক্তব্য দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ষড়যন্ত্র আসছে তা মোকাবেলা করা সম্ভব হবে না। তাই সবাইকে মসজিদে আসতে বলি যাতে সবাই মসজিদমুখী হন। ভালো বক্তব্য, কিন্তু এখানে ভারতের গেরুয়া, তারপরে এখানে আরও নানান কথা, ভারতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলে গেরুয়া পতাকা বাংলাদেশে চলে এসেছে, এটাকে ঠেকাতে হবে, নানান কথাবার্তা তিনি সেখানে বললেন, যেটা একদম কমপ্লিটলি পলিটিক্যাল এবং যেটা ভারতের সঙ্গে আরও বিদ্বেষ তৈরি হওয়ার মতো কথাবার্তা। এখন গেরুয়া পতাকা বা কি কোন ফাঁকে দিয়ে আসলো সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি কোন ফাঁকে দিয়ে দেখেছেন সেটা তিনি ভালো জানেন। তো এখানে এনসিপির একজন নেতা দুঃখ প্রকাশ করেছেন, তার নাম হলো নীরব রায়হান। তিনি এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি বলছেন, মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তবে আমরা প্রথম থেকে মসজিদের ভেতরে চাপ কমানোর চেষ্টা করেছি, কিন্তু উপচে পড়া ভিড়ের কারণে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেব। খুবই ভালো কথা। মসজিদে যা ভাঙছে আপনারা এটা হয়তো আর একটু বেশি করে দিবেন। খারাপ গ্লাসটা ভেঙেছে, হয়তো ভালো গ্লাসটা লাগিয়ে দিবেন। যে মুসল্লিদের নামাজ পড়তে অসুবিধা হয়েছে, যে মুসল্লিদের অনেকেই নামাজ পড়তে এসে ফিরে গেছেন, তাদেরকে কি করবেন? তাদের যে কষ্টটা হয়েছে সেটা কিভাবে ফিরিয়ে দিবেন? মসজিদ এরকম রাজনীতির জায়গা না। মসজিদ অবশ্যই মসজিদে রাজনীতির কথা বলা যাবে, রাজনীতি করা যাবে, কিন্তু এই ফরম্যাটের রাজনীতির জায়গা নাই। এইখান থেকে আমি বলতে চাই যে মসজিদে আপনি কিছু মানুষের জমায়েত হয়, সেটাকে ব্যবহার করার জন্য বা সেটার সামনে আপনি বক্তব্য দিয়ে কিছু হাসিল করার জন্য আপনি যদি মসজিদে গিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, সেটা একেবারেই অসৎ উদ্দেশ্য, খুবই বাজে উদ্দেশ্য। আপনি মসজিদে সাধারণ মুসল্লির মতো যেতে হবে। সাধারণ মুসল্লির মতো গিয়ে আপনি যদি সেখানে জ্ঞানে গর্বে সেরকম আলেম ওলামা হন, আপনি দুটি কথা বলতেও পারেন, কোরআন হাদিসের আলোকে আপনি আলোচনাও করতে পারেন। আপনি সেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে এবং যদি আপনি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন, সেই রাজনীতির কথা আপনি সেখানে বলতেও পারেন, কিন্তু এর বাইরে অন্য কথা সেখানে বলা যাবে না। মসজিদে আপনি ইমামতি করার ক্ষেত্রে, তারপরে বয়ান দেওয়ার ক্ষেত্রে সব কিছুর একটা ডেকোরাম রয়েছে। যে জ্ঞানী ব্যক্তি সে বক্তব্য দেবে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে কি ওই খতিব কি কম জ্ঞানী? ধর্মীয় জ্ঞান কি নাসিরউদ্দিন পাটোয়ারির বেশি? তাহলে তিনি কি অর্থে সেখানে বক্তব্য দেন? এগুলো আমাদেরকে আরেকটু বিবেচনা করতে হবে আর কি। এগুলো খুবই ছোট ইস্যু, কিন্তু আমরা প্রায় দেখি মসজিদে এই রাজনীতিগুলো চলে। আমি আমার এলাকার মসজিদেও দেখেছি চেয়ারম্যানরা এসে বক্তব্য দেন। আমি নিজেও প্রতিবাদ জানিয়েছি বেশ কয়েকবার যে এরকম বক্তব্যের জায়গা এটি না। আপনি এখানে ভোট চাইতে পারেন না, বা ভোটের রাজনীতি করতে পারেন না, বা হচ্ছে এই কাঠামোর রাজনীতি মসজিদের জায়গা না। আপনি মসজিদের বাইরে দাঁড়ান, সেখানে আপনি মুসল্লিরা বের হওয়ার সময় আপনি আপনার রাজনীতির কথা বলেন, লিফলেট বিতরণ করেন, কিংবা হচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আপনার জাতীয়ভাবে যে রাজনীতি সেটা দেখে যদি মানুষ আকৃষ্ট না হয়, মসজিদে কথা বলে আপনি আর কি আকৃষ্ট করবেন? মানুষ জানে কোন রাজনীতির সঙ্গে যুক্ত হবে, কাকে ভোট দিতে হবে, মানুষ সেটা জেনে বুঝেই দেয়। এবং বাংলাদেশে আলটিমেটলি কোনো কিছুই পরিবর্তন হয় না। আমরা তো খুব ভালো মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে বসিয়েছি, আমরা দেখেছি, যিনি একজন নন পলিটিক্যাল ব্যক্তি ছিলেন, যার কোনো অসৎ উদ্দেশ্য থাকবে না আমরা জেনেছিলাম, কিন্তু সেই লোকটি আমাদেরকে সুশাসন দিতে পারেনি, এবং যার অব্যবস্থাপনার কারণে এখন আমাদের শত শত শিশু মৃত্যুর মুখে ঢলে পড়েছে এবং বেশ কয়েকজন মারা গেছে। অর্থাৎ এই দেশে আসলে আপনি যাকেই বসান তারা ওই একই ধরনের আচরণ করবে, এবং মানুষও এটা জানে। সেই জায়গা থেকে আপনি মসজিদকে রাজনীতির কেন্দ্র বানায়েন না। আপনি মসজিদটাকে পবিত্রতা এবং মুসল্লিদের নামাজ আদায়ের স্থান হিসাবে এটা ছেড়ে দেন, এবং এটার পবিত্রতা নষ্ট করাটা আসলে খুবই বাজে কাজ হবে। সত্যিকারের রাজনীতি যদি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি হয় আপনি করেন।
শেখ হাসিনার বিরোধী আন্দোলনের সময় এবং আন্দোলনে বিজয়ের পরে, শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে একটা স্লোগানকে খুব জনপ্রিয় করার চেষ্টা করা হয়েছে। সেটা হচ্ছে যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই স্লোগানটা। অর্থাৎ ভারত বিরোধী একটা স্লোগান, পোস্টারিং, কথাবার্তা, মিডিয়ার খবর, নানাভাবে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা, নানাভাবে ভারত বিরোধিতা একটা জনপ্রিয় ইস্যু হিসেবে সামনে আনা হয়েছিল, যে ইস্যুর কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা তলানিতে গেছে। যারা ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দিয়েছে তারা ভারত বর্জন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার ব্যত্যয় আমরা দেখেছিলাম। হবিগঞ্জের সেই সমালোচিত এক জুলাই যোদ্ধা সমন্বয়ক, যিনি থানায় গিয়ে হুমকি দিয়েছিলেন পুলিশকে যে তিনি নিজে পুলিশ পুড়িয়েছেন, থানায় জ্বালিয়ে দিয়েছেন, তাকে দেখেছি যে ভারতে গিয়েছেন অন্য একটা ইউরোপীয় একটা দেশের ভিসা নেওয়ার জন্য। সেই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তিনি ভারত বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশে কি পরিমাণ করেছেন সেই সকল ভিডিও, লেখালেখি, এগুলো যখন ভারতীয় কর্তৃপক্ষের চোখে পড়েছে, তখন তাকে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিমানবন্দরে অনেকক্ষণ তাকে আটক করে রাখা হয়েছিল। এরকম ঘটনাও আমরা দেখেছি। অর্থাৎ বিশেষ করে জুলাই যোদ্ধারা যারা ভারত বিরোধী অবস্থান করেছিলেন, তারা ভারতকে নানা পর্যায়ে বর্জন করবেন, এটাই তো প্রত্যাশিত ব্যাপার। কিন্তু সেই বর্জনটা আমরা কার্যক্ষেত্রে দেখিনি। প্রফেসর ইউনূস সরকারের আমলেও ইলিশ উপহার পাঠাতে আমরা দেখেছি। এবার একটা খুবই মানবিক ব্যাপার বেশ ট্রল আকারে ছড়িয়ে পড়েছে। কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ, যিনি একসময় মোহামেডানের হয়ে বিশেষ করে ফুটবল মাঠ কাঁপিয়েছেন, বাংলাদেশের যে পর্যায়টাতে বিশেষ করে 90-এর দশকে ফুটবল যে জনপ্রিয়তার তুঙ্গে ছিল, সেই সময় কায়সার হামিদ বাংলাদেশের সুপার তারকা ছিলেন। কায়সার হামিদ ডিফেন্সে খেলতেন, রক্ষণভাগে খেলতেন, কিন্তু রক্ষণভাগে খেলেও ফুটবলে তারকা খ্যাতি পৃথিবীতে খুব কম তারকাই ফুটবল তারকায় অর্জন করেছেন। তার মধ্যে বাংলাদেশের তারকা হিসেবে কায়সার হামিদ সেই অনন্য উচ্চতায় যেতে পেরেছিলেন। সেই কায়সার হামিদ, তার কন্যা প্রচণ্ড অসুস্থ, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে হয়েছে। তার কন্যা কারিনার কথা মূলত বলছি। কারিনা জুলাই যোদ্ধা ছিলেন, জুলাইয়ের সময় আন্দোলন করেছেন এবং শেখ হাসিনার যে গণভবন আক্রমণ করা হয়েছে, সেখানে নানা কিছু লুটপাটের ঘটনা ঘটেছে, সেগুলো আনুষ্ঠানিকভাবে তিনি করেছিলেন, সেই দৃশ্য আমরা দেখেছি। তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে এবং সরকারের সহযোগিতায় তাকে নেওয়া হয়েছে ভারতে। সেই কারণে ট্রল আরও বেশি ছড়িয়ে পড়েছে যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া এই বিপ্লবী তার চিকিৎসার সর্বশেষ অবস্থায় তার জীবন রক্ষার জন্য ভারতে যেতে হলো। ব্যাপারটা কি তার জন্য অপরাধ হলো, তার পরিবারের জন্য অপরাধ হলো, নাকি যে কর্মকাণ্ড করেছেন তার শাস্তি তাকে পেতে হচ্ছে, নাকি ভালো কাজ করলে এরকম সমালোচনা সহ্য করতেই হয়? কি ঘটলো তার ক্ষেত্রে? কেন তাকে ভারতেই যেতে হলো? অন্য কোনো দেশে কেন গেলেন না কিংবা যেতে পারলেন না? চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদের কন্যা কারিনার কথা। তিনি নিজে কন্টেন্ট ক্রিয়েট করেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই আন্দোলনের আগে শেখ হাসিনার সঙ্গে খুবই ঘনিষ্ঠ হিসেবেও তাকে দেখা গেছে। শেখ হাসিনার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন, শেখ হাসিনার কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যখন তিনি অসুস্থ হলেন। এবার থেকে ভারতে নেওয়া হলো এবং সরকারি সহযোগিতায়, সেটা নিয়েই মূলত আওয়ামীপন্থীরা ট্রল করছেন। খবরটা আগে জেনে নিয়ে। প্রথম আলো বলছে, ভারতের পথে কারিনা, সঙ্গে যেতে পারেননি কায়সার হামিদ। অর্থাৎ তিনি যখন পথে ছিলেন তখন গতকালকে রাতে এই খবরটা প্রথম আলো করেছে। লিভার সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইতে নেওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি গত রাত 11টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তিনি এখন চেন্নাইয়ে চিকিৎসা নিচ্ছেন। কারিনার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে আছেন তার মা এবং 2 ভাই, তবে সঙ্গে যেতে পারেননি তার বাবা। জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ ব্যয়বহুল চিকিৎসার
খরচ জোগাড়ের কারণেই আপাতত তিনি দেশে থাকছেন। রাতে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন কায়সার হামিদ। দেশে আমার কিছু কাজ এখনো বাকি, ব্যয়বহুল চিকিৎসা, তাই অনেক টাকার সংস্থান করতে হচ্ছে, সে কারণে আমি এখন যাচ্ছি না, আমার স্ত্রী এবং সন্তানরা তার সঙ্গে গিয়েছে। এর আগে সোমবার দুপুরে তিনি জানিয়েছিলেন কারিনাকে নিতে চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, একই সঙ্গে ভারতের ভিসাও হাতে পেয়েছি। ভারত ভিসাও দিয়েছে, ভারত বিরোধী কর্মকাণ্ড করেছেন কিন্তু ভিসাও দিয়েছে। শেষ পর্যন্ত তাকে চিকিৎসার জন্য নেওয়া হলো। কায়সার হামিদের গতকালকে একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম, যেখানে বলেছিলেন তিনি যে লিভার 80% ড্যামেজ, বাঁচার আশা খুবই ক্ষীণ এবং বাংলাদেশে হেপাটাইটিস এ এর কোনো চিকিৎসা নেই। এই তথ্যটা তিনি আগে জানতেন না, পরে জেনেছেন যখন অবস্থা খুবই খারাপ হয়েছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তাকে নিয়ে কেন ট্রল হচ্ছে, সেটাই তো বড় প্রশ্ন। আমরা মানুষ হিসেবে কি অনেক বেশি অমানবিক হয়ে পড়েছি? হ্যাঁ, তিনি শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, ভারত বিরোধী আন্দোলন করেছেন, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দিয়েছেন। এখন জীবনের প্রয়োজনে হয়তো তাকে ভারতে যেতে হচ্ছে এবং ভারতও সেই আন্দোলনের ছবি, ভিডিও, এগুলো দূতাবাসের এক্সেসের মধ্যে থাকার কথা, সেগুলো থাকার পরেও তাকে চিকিৎসার জন্য ভিসা দিয়েছে। এটা একটা খুবই মানবিক কাজ করেছে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করাটাই কি তার অপরাধ হলো, সেটা একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি যে একটা ভিডিও তিনি নিজেই ছড়িয়ে দিয়েছিলেন সেই সময়, গণভবনের যে মানে আক্রমণ এবং লুটপাটের ঘটনা, গণভবন থেকে এমনকি শেখ হাসিনার অন্তর্বাস নিয়েও যে নগ্ন উল্লাস করা হয়েছে, সেগুলোর আমরাও সমালোচনা করেছি যে এগুলো কোনোভাবেই কাম্য নয়। গণভবন থেকে ল্যাপটপ নিয়ে যাওয়া, ব্যাগ নিয়ে যাওয়া, বিভিন্ন দ্রব্য নিয়ে যাওয়া এবং সেগুলো ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়া, যে প্রমাণগুলো নিয়ে এখন প্রচন্ড ট্রল হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা এখন দেখছি। তখন থেকে শুরু করে মূলত আওয়ামী সমর্থকদের খেপে যাওয়ার কারণ হচ্ছে যে গণভবনে যে কর্মকাণ্ড করেছেন, এমনকি ওই ভিডিওতে কায়সার হামিদকেও দেখা গেছে যে ল্যাপটপ নিয়ে এসে একটা টেবিলের উপরে রেখে ল্যাপটপটা টেস্ট করছেন, সেখানে শেখ হাসিনার কোনো তথ্য উপাত্ত আছে কিনা সেগুলো দেখা হচ্ছে, এরকম ভিডিও ছড়িয়ে পড়তে আমরা দেখেছি। তবে আমাদের দিক থেকে যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে দুইটা কথা। সেটা হচ্ছে যে এই যে মানে অহেতুক ভারত বিরোধিতা, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, অহেতুক ভারত বিরোধিতা এবং ভারতের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করার যে প্রচেষ্টা কিংবা প্রয়াস, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে যিনি ভারত বিরোধিতা করবেন তাহলে তিনি কেন চিকিৎসার জন্য হলেও ভারতে যাবেন, কিন্তু এখানে তো তার কোনো হাত নেই। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তিনি লাইফ সাপোর্টে, তার তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তিনি যদি সংজ্ঞার মধ্যে থাকতেন তাহলে নিশ্চয়ই তিনি বলতেন যে কোনোভাবেই আমি মরে গেলেও ভারতে যেতে চাই না, আমাকে প্রয়োজনে চীনে নাও কিংবা পাকিস্তানে নাও কিংবা আমেরিকাতে নাও, যে কোনো একটা জায়গায় নাও, কিন্তু ভারতে নিও না, এরকম কথা হয়তো তিনি বলতেন। তার বাবাও মানে ওই সময়ে ভারত বিরোধিতার রাজনীতি যারা করেছে তাদের মানে সমর্থক এবং কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেও তিনিও হয়তো শুধুমাত্র মেয়ের জীবনের জন্য মনে করেছেন যে চেন্নাই ভারত হলেও আমার এখন মেয়ের জীবনের শেষ আশ্রয়স্থল সেই চেন্নাই, কারণ ওখানে লিভার ট্রান্সপ্ল্যান্টের কাজ হয়, খুবই ভালোভাবে হয়, সেই কাজগুলো সেখানে হয়তো তিনি করতে পারবেন। যারা সমালোচনা করছেন তাদের প্রতি যেটুকু বলা সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে তিনি ভারত বিরোধীর এই অবস্থান নিয়ে ভুল করেছিলেন, ওয়েল অ্যান্ড গুড, তিনি তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তাকে কি এরকম ট্রল না করলেই নয়? আমার মনে হয় যে ওই যে মানে কবির যে কবিতা পংক্তি, সেটাকেও আমি যদি মানে তর্কের ছলে বলি যে আপনি যাদেরকে খারাপ মনে করছেন তাদেরকে ভাবুন যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? এই কথাটা আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলি, জুলাই যুদ্ধের পক্ষের মানুষদের ক্ষেত্রে বলি, বিপক্ষের মানুষদের ক্ষেত্রেও বলি, কারণ প্রতিহিংসা কখনোই ভালো কোনো বার্তা বয়ে আনে না। আমরা চলুন না প্রতিহিংসা মুক্ত হয়ে একটা সুন্দর সমাজ গঠন করি। আপনি যাকে অপরাধী মনে করছেন, যদি তিনি সত্যি অপরাধী হয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেয়া তো পৃথিবীর সর্বোৎকৃষ্ট ধর্মচর্চা, তো ক্ষমা করে দেয়া, কারণ পৃথিবীর সব ধর্মই বলছে ক্ষমা মহৎ গুণ। মানে
যারা তাকে ট্রল করছেন তাদের উদ্দেশ্যে বলছে। আর যারা ভারত বিরোধিতা বুঝে না বুঝে করেছেন, যারা ভাবেননি যে কোনো একটা সময় ভারত আমার বন্ধু, মানে ভারতকে আমার প্রয়োজন হতে পারে, ভারত আমার বন্ধু হতে পারে, ভারত আমার প্রতিবেশী হিসেবে পাশে দাঁড়াতে পারে, তাদের ওই নির্বুদ্ধিতা যত দ্রুত কাটবে, কারণ ভারতের সঙ্গে আমরা যুদ্ধে লিপ্ত হব না, নাম্বার ওয়ান। যুদ্ধে লিপ্ত হলে তাদের সঙ্গে আমরা পেরে উঠবো না, সেই শক্তি আমরা অর্জন করতে পারিনি এখনো, নাম্বার টু। আর যুদ্ধ কখনো ভালো বার্তা বয়ে আনে না, তার সর্বশেষ উদাহরণ হচ্ছে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ, সেই পরিণতি তো আমরা দেখছি। সুতরাং যুদ্ধ বাঁধিয়ে কোনো লাভ নেই, বরং বন্ধুত্বের বার্তা ছড়িয়ে অনেক বেশি লাভ, যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে এরকম পরিস্থিতি বাংলাদেশের আর কোনো মানুষের না হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।